স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশের দখল নেয়ার পর থেকে নাফ নদীর মৎস্য শিকারীদের কাছে মূর্তিমান আতঙ্ক আরাকান আর্মি। 2 মাসে অন্তত 139 জন বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে সশস্ত্র সংগঠনটি। মঙ্গলবারও আটক হয়েছেন 11 জন। ভয়ে এরই মধ্যে নাফ নদীতে মাছ শিকার বন্ধ রেখেছেন অনেকে। এদিকে জেলেদের জলসীমা অতিক্রম না করতে সতর্ক করছে প্রশাসন। 2017-তে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের ঢল নামলে নাফ নদীতে বন্ধ হয়ে যায় মাছ শিকার। 7.5 বছর পর গেল ফেব্রুয়ারিতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রশাসন। নোনা জলে নৌকা ভাসাতে পারলেও জেলেদের নতুন আতঙ্ক মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জিরো লাইন অতিক্রম করলেই আটক করে নিয়ে যাচ্ছে সশস্ত্র সংগঠনটি। ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। সেন্ট মার্টিনের কাছেই আমরা মাছ ধরছিলাম। ইঞ্জিন নষ্ট হওয়ার পর আমরা ভাসতে ভাসতে মিয়ানমারের জলসীমায় চলে যাই। সীতারগুলার কাছ থেকে আমাদের 21 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 31 দিন পর জাল ও নৌকা রেখে আমাদের ছেড়ে দেয় তারা। সবশেষ মঙ্গলবার 11 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ধরে নেওয়া হয়েছে 139 জেলেকে। এদের মধ্যে ছাড়া পেয়েছেন 128 জন। আরাকান আর্মি আমাদের বলেছে, তোমরা আমাদের সাগরে মাছ ধরতে এসেছ কেন? মাছ ধরতে হলে বাংলাদেশ সরকারকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, তা না হলে এভাবেই ধরে নিয়ে যাবে। জল ও স্থল মিলিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত 271 কিলোমিটার। জলসীমা অতিক্রম না করতে জেলেদের নানাভাবে সতর্ক করছে প্রশাসন। আরাকান আর্মির এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের সীমানায় এখন আমরা না যাই, যতদিন না পর্যন্ত আমাদের কোনো অফিসিয়াল কোনো সম্পর্ক আছে। এই পর্যন্ত আমরা যতজন জেলেকে ফিরিয়ে আনতে পেরেছি সেটি আমাদের বিজিবি এবং আমি মনে করি সকলের সম্মিলিত প্রয়াসের কারণে পেরেছি, তবে এটি কখনোই কাঙ্ক্ষিত না। আরাকান আর্মির ভয়ে এরই মধ্যে নাফ নদীতে মাছ শিকার বন্ধ করে দিয়েছেন অনেক জেলে। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের সবচেয়ে বড় বালুমহাল তাহিরপুরের জাদুকাটায় ইজারা সীমানা অতিক্রম করে চলছে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম। বালু তোলা হচ্ছে অবৈধ বোমা মেশিন ব্যবহার করে। সনাতন পদ্ধতিতেও কাটা হচ্ছে নদীর তীর। এতে বিলীন হচ্ছে রাস্তাঘাট, বসতবাড়ি ও খাস জমি। প্রশাসনকে বারবার জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। অবাধে চলছে বালু লুট। হোতারাও ধরাছোঁয়ার বাইরে। রূপ ও সম্পদের প্রাচুর্যের পাহাড়ি নদী জাদুকাটা। মেঘালয় থেকে উৎপন্ন নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে সুনামগঞ্জের তাহিরপুর দিয়ে। তবে প্রশাসনের অবহেলায় বালু লুটেরাদের নজর পড়েছে এখানে। গেল কয়েক বছর ধরেই ইজারার দোহাই দিয়ে নদীর পাশাপাশি তীরবর্তী এলাকাতেও অবাধে চলছে বালু উত্তোলন। বোমা মেশিনের তাণ্ডবে নষ্ট হচ্ছে পরিবেশ প্রতিবেশ। ভাঙনে ঘাগড়া গ্রামের আরসিসি সড়কের প্রায় 250 মিটার এরই মধ্যে বিলীন হয়েছে। এছাড়াও জাদুকাটার তীরবর্তী গ্রামগুলোর অসংখ্য জমি, বসতঘর ও রাস্তাঘাট গেছে নদীগর্ভে। তাহিরপুরে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানও হুমকিতে। তবে এরপরও থামানো যায়নি অবৈধ বালু উত্তোলন। বাধা দিলেও আসে হুমকি ধমকি। এই নদীটা একসময় ছিল 57 মিটার, এখন নদীর দিকে তাকালে মনে হয় একটা সাগর। এই সাগর তৈরির পিছনে একটা লুণ্ঠনকারী চক্র গড়ে উঠেছে। এলাকা মানুষ আমরা নিষেধ এবং বাধা দিলে আমরা মারপিট করতেছে। স্থানীয়দের অভিযোগ, জাদুকাটা ধ্বংসের নেপথ্যে ভূমিকা ছিল বাদাঘাটের ইউপি সদস্য মুর্শিদ আলম রানুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়ন্ত্রণ নিয়েছেন রানু মেম্বারের চাচা বিএনপি নেতা আবুল কালাম আজাদ। রানু মেম্বার নামে মনোর বাহিনী, সন্ত্রাস বাহিনী, কোটি কোটি টাকা সম্পদ আমার 2 বার আমাকে মারছে। তার চাচারে দেওয়া ব্যবহার করিয়া ওখানে লুটপাট করতেছে। 5 তারিখের পরে আওয়ামী লীগের সাথে আতাত করে এখানে সর্বদলীয় সিন্ডিকেট হয়ে গেছে। কিছু মানুষ, স্বার্থান্বেষী মানুষ যারা এখানে লুটপাট করতে পারে না, তারা আমার বিরুদ্ধে অপবাদ করে, যেহেতু আমি বাধা দিই। এইটাই হলো মূল ঘটনা। আমি এইসবে কোনো সময় জড়িত না। জাদুকাটা নদী রক্ষায় জিরো টলারেন্স নীতির দাবি প্রশাসনের। তবে পরিবেশ আন্দোলন কর্মীদের অভিযোগ, কার্যকর পদক্ষেপ নেই। প্রশাসন নির্বিকার। প্রশাসনের কাছে গেলে তারা লোক দেখানো কিছু পদক্ষেপ নেয়, কিন্তু এরপরে আবার যেই সেই। এটা যদি বন্ধ না করা হয় তাইলে এই এলাকার জনপদ থাকবে না। নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে জাদুকাটা নদীতে। জাদুকাটাতে আমরা পার কাটার বিরুদ্ধে করে জিরো টলারেন্স। নদীর সীমানা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। জাদুকাটার তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষায় শিগগিরই কার্যকর ব্যবস্থা চান ভুক্তভোগীরা।
ডিবিসি নিউজ ডেস্ক। নবীগঞ্জে কৃষকদের জমির ন্যায্য মূল্য পরিশোধ না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ শুরুর অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করলেও ক্ষুব্ধ এলাকাবাসীর চাওয়া জমির ন্যায্য মূল্য আর প্রশাসনের আশ্বাস পর্যায়ক্রমে দেওয়া হবে ক্ষতিপূরণ। হবিগঞ্জের নবীগঞ্জে আইনগাঁও এলাকায় প্রায় 25 বিঘা জমির ওপর নির্মাণ করা হচ্ছে বিবিয়ানা গ্যাস ফিল্ডের বিদ্যুৎ সাবস্টেশন। এলাকাবাসীর দাবি, প্রতি শতক জমি 1 লাখ থেকে 1,20,000 টাকা হলেও সরকারিভাবে তা নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। এখানের মূল্য হইল প্রায় 1.5 লাখ টাকা শতক, আমরা পাইতেছি 25,555 শতক। যে মৌজাবৃত্তিকারের 3 গুণ হারে তারা এই 25,555 টাকা রেট দিছে। ভুক্তভোগী এলাকাবাসী বলছেন, পতিত আওয়ামী শাসন আমলে তাদের জোর করে জমি অ্যাকোয়ার করতে বাধ্য করা হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বর্তমান সরকারের আমলে ন্যায্য মূল্য পরিশোধের দাবি তাদের। অভিযোগ উঠেছে, মালিকদের জমির ন্যায্য মূল্য পরিশোধ না করেই একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাটি ভরাটের প্রাথমিক কাজ শুরু করেছে। এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হলেও প্রশাসন নীরব থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। কিছু প্রভাবশালী আছে, শক্তি প্রয়োগ কইরা আমরা যে অভিযোগটা তারা অমান্য কইরা তারা মাটি ভরাট করতেছে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আবেদন, আমরা এর ন্যায্য মূল্য চাই। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, জোরপূর্বক নয়, একটি বিদেশি কোম্পানির থেকে মাটি ভরাটের কাজ পেয়েছেন তারা। পাওয়ার গেট এটা দিচ্ছে আপনার সিসি রে, মানে সিসি হলো চায়না একটা কোম্পানি। আমি চায়নার কাছ থেকে খাসটা পাইছি, আমার এখানে জাস্ট খালি বালিটা ফিলিং করে দিলাম, তারা বিট বালিটা। এদিকে যারা বঞ্চিত হয়েছেন তাদের পর্যায়ক্রমে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন। এটা তো নিয়মিত দখল বুঝাই নেবে, দখল বুঝে নিয়ে হচ্ছে গিয়ে কাজ করবে আর কি। অবশ্য ক্ষতিপূরণের সাথে এটা সম্পর্ক নাই, দখলটা আগে বুঝে নেয় সরকার পক্ষে, ওই বাই দিস টাইম একই সাথে আসলে ক্ষতিপূরণটা হচ্ছে গিয়ে এলা শাখা থেকে রিসিভ করে। ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা আইনগাঁওবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। টেকসই বাঁধ না থাকায় আসছে বর্ষায় আবারও বন্যার শঙ্কায় ফেনীবাসী। সবশেষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো আংশিক মেরামত হলেও স্থায়ী সমাধান হয়নি, ফলে ফের ভাঙন দেখা দিতে পারে। তাই স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন পয়েন্টগুলো মেরামতে চলছে প্রকল্প বাস্তবায়ন। গেল বর্ষায় ভয়াবহ বন্যায় ফেনীতে পানিবন্দী হয় 10 লাখের বেশি মানুষ। ভারতের পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 102টি স্থানে বাঁধ ভেঙে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। প্রাণ হারান 35 জন, ক্ষয়ক্ষতি 2,686 কোটি টাকারও বেশি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান সচেতন মহলের। ফেনীর মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি যাতে স্থায়ী সমাধান হয়। আমরা যেটা দেখছি যে প্রতি বছর ভাঙান হচ্ছে, আবার মেরামতের নামে এখানে লুটপাট করা হচ্ছে, অর্থের অপচয় করা হচ্ছে। বাঁধগুলো আংশিক মেরামত হলেও টেকসই সমাধান না হওয়ায় আসছে বর্ষায় ফের বন্যার শঙ্কা স্থানীয়দের। বর্ষাকালে ভারতের পানি আইসা আমাদের এই বেড়িবাঁধটা রাত্রে যদি ভাঙা, আমরা কি করব? যেভাবে বাঁধতেছে যদি কি করে টেকসই ভাবে যদি সুন্দরভাবে বাঁধে তাহলে আমাদের সমস্যা হবে না। বেড়িবাঁধের যদি মুহুরী নদীর মূল পয়েন্টটা যদি না বাঁধে, এই বাঁধটা টেকসই হবে না। অভিযোগও উঠে পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে ভারতের বিএসএফ বাঁধ কেটে দেয় ভয়াবহ রূপ নিয়েছিল বন্যা, যার একাংশ এখনও সংস্কার হয়নি। তবে 102টি ভাঙন পয়েন্ট মেরামতে চলছে প্রায় 21 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন। 96টি স্থানের ভাঙন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। 6টি স্থানে বড় ভাঙনের কাজ চলমান আছে। এর মধ্যে একটি বলার মুখে, যা নোম্যান্সল্যান্ডে আংশিকভাবে পড়েছে। নোম্যান্সল্যান্ডের কাজটি বিজিবিএসএফ চ্যানেল, যৌথ নদী কমিশন, অন্যান্য সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সম্পাদনের চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুহুরী, কহুয়া নদীর টেকসই বাঁধ নির্মাণে প্রায় 4,635 কোটি টাকার একটি প্রস্তাব তৈরি হয়েছে, যা জমি অধিগ্রহণ সহ 10,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক। 1.5 যুগ আগে অনুমোদন পেলেও আলোর মুখ দেখেনি মাগুরা সদর উপজেলার বেরৈলপলিতা 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। ভবন নির্মাণ না করেই নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসক ও নার্স। এতে চিকিৎসা সেবা বঞ্চিত এলাকার 30,000 মানুষ। দ্রুত হাসপাতাল নির্মাণে উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, হাসপাতাল নির্মাণে বারবার চিঠি দিয়েও কোনো সাড়া পাননি তারা।
মাগুরা সদরের বেরুইল পলিতা ইউনিয়নে 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি সরকারিভাবে অনুমোদন পায় 2005 সালের 27 এপ্রিল। তারপর দেড় যুগ পার হলেও নির্মাণ হয়নি অবকাঠামো। অবকাঠামো না থাকলেও 2013 সাল থেকে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। বর্তমানে চিকিৎসক রয়েছেন 2 জন আর নার্স 3 জন, কিন্তু নিয়োগ পাওয়া চিকিৎসকরা জেলার বাইরে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালীর চক্রান্তে হাসপাতালটি আলোর মুখ দেখেনি। বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে পারি যে শুধু হসপিটাল বরাদ্দ দিয়েছে, তার নার্স আছে, ডাক্তার আছে, কিন্তু বাস্তবে আমরা কিছুই পাই না। সবকিছুই আছে, ডাক্তার বরাদ্দ, নার্স বরাদ্দ, মালামাল সবকিছু মাগুরাতে আসছিলেন। এখন আমাদের এটা কেন হইলো না, এটা আমরা সম্পূর্ণভাবে জানি না। বেরুইল পলিতা ইউনিয়ন থেকে সদর উপজেলার দূরত্ব 30 কিলোমিটার হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এতে চিকিৎসা সেবা বঞ্চিত ইউনিয়নের বাসিন্দারা। আমাদের এইখানে কাছে কোনো হসপিটাল নেই, যার কারণে অনেক দূরে নিয়ে যাওয়া লাগে। ডাক্তার নার্স সবই যখন এইখানে আছে, বরাদ্দকৃত হসপিটালের বাস্তবায়ন হোক। সিভিল সার্জন বলছেন, নিয়ম অনুযায়ী হাসপাতাল নির্মাণের কথা কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা। আমরা ইতিমধ্যে আবারও পত্র লিখেছি এবং আমাদের মন্ত্রণালয় থেকে উত্তর আসছে যে পূর্ণাঙ্গ প্রস্তাব দেওয়ার জন্য কাগজপত্র আবার পাঠাচ্ছি। এখানে যদি 20 শয্যা হাসপাতাল প্রতিষ্ঠিত হয় তাহলে এলাকার মানুষ সেবা থেকে খুবই উপকৃত হবে। বেরুইল পলিতাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল ভবনটি নির্মাণে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।